আজকে আমাদের গুড মর্নিং ক্লাসে হলিস্টিক স্টাডি গ্রুপের গুড মর্নিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে প্রভাতী অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে ম্যাথমেটিকার একটা ওষুধ হচ্ছে মেজেরিয়াম স্পার্স অলিভ বলে। মেজেরিয়াম ওষুধটা সবাই আমরা জানি আদ্যপান্ত একদম স্কিনের উপরে বেশি এর কাজ। যেরকম স্কিন ডিজিজ গুলো বেরোয় শরীরের মধ্যে, সেখানে এর ভীষণ কাজ আছে। তা আমি আমার এর থেকে বরিক মেথমেটিকার থেকে আজকে এটা পড়বো, তারপরে আবার অন্যান্য এগুলো আমি আলোচনা করবো, প্র্যাকটিক্যাল যেগুলো অভিজ্ঞতা হয়েছে। এটা প্রথমে বরিকের ইন্ট্রোডাকশন, skin symptoms, affection of bones and neuralgias, most important especially about teeth and face. Skin symptoms মানে চর্মরোগে অস্থি পীড়া এবং স্নায়ুশূল, বিশেষত দন্ত মুখমণ্ডলের স্নায়ুশূলের রোগে বিশেষভাবে উপযোগী। মানে দাঁতের যে ব্যথা, দাঁতের ব্যথা মানে কান পর্যন্ত চলে যায়। আবার এখানকার অনেক বড় বড় ডাক্তাররা বলে দাঁতের ব্যথাটা কি হয়, একটা ঝাঁকি দিয়ে ওঠে, মানে এত মানে নিউরোলজিক পেন, সেটা ঝাঁকি দিয়ে ওঠে। সেখানে মেজেরিয়াম দিয়ে ওনারা খুব ভালো কাজ পেয়েছেন। স্নায়ুশূলে আর চর্মরোগে এবং অস্থি, যেন মনে হয় যেন টিবিয়া, বড় বড় লোম মানে লং বনে যেন মনে হচ্ছে এমন ব্যথা, বলছে যে একটা মানে পাইপের মধ্যে যেমন জল ভরলে তো মনে হয় কি মানে শক্ত পাইপের জল ভরলে তো অত খোলে না, কিন্তু এই ব্যথাটা মনে হচ্ছে ভিতর থেকে যেন কেউ জল ভরে দিচ্ছে, মানে হাড়গুলো যেন বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে এমন চাপ দিচ্ছে। সেই আবার হাড়ের মধ্যে উদ্ভূত হয়, মানে টিউমার, মানে হাড়ের মধ্যে টিউমার ফুলে ওঠে, মানে শক্ত, যেগুলো আমরা হাতের মধ্যে যে দিয়ে হাতের মধ্যে যে গ্যাংলিয়নের মতো শক্ত হয়ে যায়, সে হাড়ের মধ্যে এই অ্যাঙ্কেলের একটু উপরে এরকম হাড়ের মধ্যে টিউমার শক্ত হয়ে আছে, এবং এক্সরে করে দেখা গেছে হাড়টাই ফুলে রয়েছে। তা সেই সব জায়গায় আমাদের এই মেজেরিয়ামের খুব ভালো কাজ আছে। বিশেষত দন্ত আর মুখমণ্ডলের স্নায়ুতে মুখমণ্ডলে ব্যথা আছে। আচ্ছা, আর ব্রুজড ওয়ারি ফিলিং ইন জয়েন্ট উইথ ড্রয়িং অ্যান্ড সিকনেস, সন্ধিস্থলে ছড়িয়ে যাওয়া দুর্বলতা বোধ, তৎসহ টানিয়া ধরার মতো বেদনা ও আড়ষ্টতা। Pains of various kinds with chilliness and sensitiveness to cold air, নানা প্রকারের বেদনা, তৎসহ শীত বোধ এবং শীতল বায়ু অসহ্য, বোন পেইনস অস্থি বেদনা, ইরাপশন আফটার ভ্যাকসিনেশন, টিকা দেওয়ার পর। এখন আমরা জানতাম যে আগে 70 দশকের দিকে স্কুলে ওই চিকেন পক্সের ওষুধ দিতে আসতো, টিকা দিতে আসতো স্কুলে, বিভিন্ন রকম ম্যালেরিয়ার ইঞ্জেকশন, এসব ভ্যাকসিনেশন করতে আসতো।
এখন এই যে টিকা দেওয়ার পরে যেসব ওষুধগুলো স্কিন ডিজিজ বা এইসব হাড়ে বেদনা বিভিন্ন রকম যারা ভুগত, তা তখন বেশিরভাগ যারা অ্যালোপ্যাথিকে যেত তখন ছিল তো পেনিসিলিনের যুগ। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা পেনিসিলিন 12 লাখ ইঞ্জেকশন, এত বড় বড় 12 লাখ ইঞ্জেকশন 5টা 6টা এরকম করে দিত, আরো মলম দিত, কিন্তু কিছুতেই সেই স্কিন ডিজিজ ভালো হতো না। স্কিন ডিজিজটা এমন একটা ছিল যে বইয়েতে লেখা আছে যে মাথার মধ্যে এরকম স্কিন ডিজিজ হয়, একটা মামড়ি পড়ে, মোটা মোটা মামড়ি পড়ে, যে মামড়িগুলো মনে হচ্ছে উপরটা শুকিয়ে গেছে, হ্যাঁ, আমার চুলকালে আস্তে আস্তে মামড়িটা তুলতে চেষ্টা করে, মামড়িটা যেই তুললো অমনি নিষ্ঠা থকথকে পুজের মতন। হ্যাঁ, সেটা মাথার মধ্যে থেকে যদি পায়ের নিচে পায়ের মধ্যে হয় বা টিবিয়ার অ্যাঙ্কেল জয়েন্টের পাশে বা পায়ের উপরটার দিকে বা পায়ের আঙুলের দিকে বা যেখানে যে কোনো জায়গায় হাতের মধ্যে, হাতের এই যে পামের উপরে ডরসাল দিকটা, সেখানেও যদি এরকম হয় যে আমি যদি সেরকম চরিত্র দেখতে পাই যে চুলকাত এবং বড় বড় স্ক্যাব হয়, মোটা মোটা স্ক্যাব হয়ে গেল, সেই চামড়ার মতন যেন আটকে রয়েছে, সে চুলকাতে চুলকাতে চামড়াটা তুলি ভেতর থেকে হয়তো পুজ হচ্ছে না, টক টক করে প্রচুর পরিমাণে একটু আঠালো আঠালো, মানে জলের মতো আঠালো আঠালো একজুটের মানে পুজের মতো বেরোচ্ছে বা জলের মতো বেরোচ্ছে, সেরকম যদি বেরোয় তাহলেও আমি মিলে। কিন্তু একটা ইতিহাস আমি নেব, কি ইতিহাস, আপনি কি করেছেন, আপনি এখন বলা হলো যে হ্যাঁ স্যার আমি তো এই করোনার ভ্যাকসিন নিয়েছেন, মানে দীর্ঘ 70 সালের যে ভ্যাকসিনেশন নিয়েছিল চিকেন পক্সে, তার পরবর্তী যে স্কিন ডিজিজ গুলো যেরকম হয়েছিল, এখন আবার সেটা আবার ঘুরে আসছে এই করোনা ভ্যাকসিনের পর থেকে। তাহলে এত বছর 70 দশকের থেকে আজকে প্রায় 79, 23 আর 25, হ্যাঁ, প্রায় 48 বছর পর আবার এই ভ্যাকসিনের থেকে আবার ঘুরে আসছে সেই পায়ের মধ্যে এরকম, পায়ে হাতের উপরে মানে ডরসাল সাইডে সেরকম স্ক্যাব হচ্ছে, সেরকম ঠিক থেকে নেই, কিন্তু আঠালো জলের মতো বেরোচ্ছে এবং চুল করছে, কিছুতেই সারে না। এখন বিভিন্ন ডাক্তার, বড় বড় যারা ডাক্তারবাবুরা আছে নাম করা, তারা দেখে বলছে এটা ঠিক মেজেরিয়ামের মতনই লক্ষণ। তা মেজেরিয়ামটা এই জন্য আজকে আলোচনা করছি এবং কিছু কিছু পেশেন্ট দেখছি তাদের ভালো হচ্ছে। কিন্তু আগেকার দিনে যেমন 6 হয়তো 7 দিন দিলাম, আর তারপর 30 দিলাম, কিন্তু সেরে যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই কয়েকদিন দিলে হবে না, যতক্ষণ না সারে ওই 2টো করে দানা জলের সাথে মিশিয়ে 30 পরে 30 হয়তো 15 দিন দেওয়া গেল, তারপর আবার ফাইটাম, তারপর আবার 200, এইভাবে না গেলে মানে সারছে না। কেন এত বেশি মানে ভ্যাকসিন হয়ে গেছে। এখন দেখা গেল যে টিকা দেওয়ার পর এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, টিকা দেওয়ার পরবর্তী উদ্ভব বার্নিং darting sensation in this muscle subsalted tendinum, পেশি সমূহের দাহকর চিরিক মারা বেদনা, পেশি কম্পন, পেন শুট আপ, পেন তাহলে
Pain shoot upward and seem to draw patient up of it. বেদনা তীরবৎ উপর দিকে ওঠে এবং মনে হয় রোগীকে বিছানা হইতে বাহির করিয়া আনিবে। Pain shoot upward and seem to draw patient up out of bed. বেদনা তীরবৎ উপর দিকে উঠে এবং মনে হয় রোগীকে বিছানা হইতে বাহির করিয়া আনিবে। সেমি ল্যাটারাল কমপ্লেন্স একাঙ্গিক রোগ। পেশেন্ট ইজ ভেরি সেন্সিটিভ টু কোল্ড এয়ার। রোগীর নিকট শীতল বাতাস অসহ্য বোধ হয়। তাহলে খুব শীতটা করে অসহ্য বোধ হয়। তাহলে এবার হচ্ছে হার্ড ওয়ার্ক টু টক। হার্ড ওয়ার্ক টু টক, কথা বলিতে অত্যন্ত পরিশ্রম হয়। হেডেক ওর্স ফ্রম টকিং। শিরোপীড়া কথা বলিলে বাড়ে। হেডেক ওর্স ফ্রম টকিং। শিরোপীড়া কথা বলিলে বাড়ে। স্টুপিফাইং হেডেক ইন দ্য রাইট সাইড। ডান দিকের শিরোপীড়া। রোগীকে হতবুদ্ধি করে, স্টুপিফাইং হতবুদ্ধি করিয়া তোলে। এফেকশন অফ এক্সটার্নাল হেড, স্কেলি ইরাপশন, হোয়াইট স্ক্যাব। মস্তকে বহির্ভাগের পীড়া, সশল্ক ও উদ্ভেদ, সাদা মামলি পড়ে। হেড কভার উইথ থিক leathery crust under which pus collection. মস্তক চামড়ার মতো পুরো মামলিতে ঢাকা, তার নিচে পুঁজ জন্মে। ভায়োলেন্ট নিউরেলজিয়া about face and teeth and running towards air at night, worse eating bitter near hot stove. মুখমণ্ডল দন্তে প্রবল স্নায়ুশূল। এই বেদনা রাত্রিকালে কানের দিকে প্রসারিত হয়। আহারে বৃদ্ধি। আর জ্বলন্ত উনুনের নিকটে বসিলে উপশম। রুটস অফ টিথ, দিকে, এবং দাঁতের গোড়াটা ক্ষয়ে যায়। দাঁতের গোড়া ক্ষয়ে যায়। টিথ ফিলস ইলংগেটেড, দাঁতটা লম্বা মনে হয়। মনে হয় যেন দাঁতটা লম্বা হয়ে আছে, লম্বা মনে হয়। নোজ স্নিজিং কোরাইজা, ইন্টেরিয়র অফ নোজ এসকোরিয়েটেড, হাঁচি, স্নিজিং হাঁচি, সর্দি, নাক দিয়ে জল পড়ে, কোরাইজা। ইন্টেরিয়র ভিতরে হাজিয়া যায়, নাকের ভেতরটা। পোস্ট নেজাল অ্যাডিনয়েড, এবং নাসিকা পশ্চাতে গ্রন্থিবৎ স্ফীতি, অ্যাডিনয়েড। আমাদের ইয়েতে দেখিয়েছিল অ্যাডিনয়েড গুলো মহসিন স্যার ওই গুগল সার্চ থেকে। সেই অ্যাডিনয়েডের পোস্ট নেজাল অ্যাডিনয়েডস। আর কানে এয়ারস আছে। ফিলস টু মাচ ওপেন as if tympanum was exposed to the cold air and it blew into the air. মনে হয় কানের ছিদ্র বড় হয়ে গেছে, কর্ণপটহে শীতল বায়ুর স্পর্শ লাগে। মনে হয় কানের ভিতরে বাতাস ঢুকিতেছে। Feels too much open as if tympanum was exposed to the cold air and it blew into the air. মনে হয় কানের ছিদ্র বড় হইয়া গিয়েছে,
কর্ণপটহে শীতল বায়ু স্পর্শ লাগে, মনে হয় কানের ভিতরে বাতাস ঢুকছে। ডিজায়ার টু বোর ফিঙ্গার ইন, ডিজায়ার টু বোর, বিওআরই, বোর ফিঙ্গার ইন, কানে আঙ্গুল ঢোকাইতে ইচ্ছা হয়। এবার চোখে মেজেরিয়াম চোখের দিকেও আছে, কানে সব দিক দিয়ে। চোখে মনে করুন একটু বয়স্ক দিকে ঝাপসা দেখে আর একটু চোখে হয়। সিলিয়ারি নিউরালজিয়া আফটার অপারেশন, অস্ত্রোপচারের পর অক্ষিপুটের স্নায়ু শুরু, এইটা সিলিয়ারি, স্পেশালি আফটার রিমুভাল অফ আইবল, বিশেষত চক্ষুগুলো তুলিয়া ফেলিবার পরবর্তী বেদনা এবং পেন রেডিয়েটস and shoot downwards with cold feeling and stiffness of bone, বেদনা ছড়াইয়া পড়ে এবং নিচের দিকে প্রধাবিত হয়, তৎসহ শীতলতা বোধ এবং অস্থি কঠিনতা প্রাপ্তি। চোখের উপরও বেশ কাজ আছে, ব্যথা, স্নায়ু শুল, চোখে সিলিয়ারি মাসল বা অনেকক্ষণ ধরে যারা ওয়ার্ক করে চোখের উপরে, সে ব্যথা করে তাদের উপরে। যেমন রুটাতেও একটা কাজ আছে, রুটারটা মানে কি চোখের মধ্যে যেন মনে হয় যেন জলই নেই, আগুনের মতো হয়ে আছে, এবং প্রচন্ড পড়াশোনা, সূচিকর্ম বা কম্পিউটারে কাজ করে, আর তারপরে যে অসুবিধাগুলো হয় চোখের মধ্যে, রুটার খুব ভালো কাজ করে। এবং আমার কয়েকটা পেশেন্টকে দিয়ে খুব ভালো কাজ হয়েছে। এবার মেজেরিয়ামেরও যদি তার সিকটা যদি মেজেরিয়ামের মতো হয়, তার যদি চোখে যে কোনো সমস্যা, এটা তো আছে আফটার অপারেশন, তাতেও দেখেছি খুব ভালো কাজ করে। আচ্ছা, স্কিন ডিজিজের জন্য এসছে, চোখে একটু কম দেখছে, দাঁতের যন্ত্রণা, তারপরে ভ্যাকসিনেশনের ইতিহাস, বিভিন্ন রকম ভাবে মিলে গেছে, মানে পুরো মানুষটাই মেজেরিয়াম। তাহলে দেখা যায় তার অনেক রোগী যেসব রোগগুলো জন্য আসেনি, সেই সব রোগগুলো সে মনে করছে যে বাহ, আমার তো এটাও ভালোর দিকে যাচ্ছে। মানে সে শিখতেই হয়েছে মেজেরিয়ামে। বা যেমন ধরা যায় যে শিখতেই হয়েছে সে সিফিলিনামে বা থুজার। অতএব যে কোনো ওষুধই অসুখী করুক না কেন, একটা তার পুরো মানুষটাই যেন থুজা, অতএব প্রত্যেকটা রোগী সে ভালো হবে, এটা দেখা গেছে এই এতদিনের অভিজ্ঞতা। এবার ফেস রেড ইরাপশন অ্যারাউন্ড মাউথ উইথ করাইজা, রেড ইরাপশন রক্তবর্ণ, মুখের চারদিকে পিরোকা, তৎসহ সর্দি, যেন নাকের দিক দিয়ে পাশ দিয়ে আমাদের যে হার্পিস হয়, ওই যে জ্বর টর হলে পরে এরকম নাকের নিচে যেসব উদ্ভিদ গুলো, ওই ছোট ছোট ইরাপশন গুলো বেরোয়, সেগুলোতেও, এবং লাল মুখগুলো লাল লাল বর্ণে রক্তবর্ণ, মুখের চারদিকে পিরোকা ও তৎসহ সর্দি, এটা ফেসেছে। আর স্টমাকে আছে ডিজায়ার ফর হ্যাম ফ্যাট, HAM, হ্যাম ফ্যাট মানে চর্বিযুক্ত খাদ্যের স্পৃহা। বার্নিং ইন টাং এক্সটেন্ডিং টু স্টমাক, জিহ্বায় জ্বালা, উহা পাকস্থলী পর্যন্ত বিস্তৃত। মাউথ ওয়াটার, নসিয়া, ফেল্ট ইন থ্রোট, বেটার ইটিং, মুখে জল আসে, গলমধ্যে বমি, বমি বমি ভাব, আহারে উপশম। ক্রনিক গ্যাস্ট্রাইটিস, বার্নিং, কোরোডিং পেন, নসিয়া, ভমিটিং, পুরাতন পাকাশয় প্রদাহ, জ্বালা, ক্ষতকর বেদনা, বমি বমি ভাব, বমন। তাহলে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, যাদের গ্যাস্ট্রাইটিস আছে ক্রনিক, এবং কিছু খেলেই বার্নিং,
পেটে জ্বালা করে, অনেকে কন্ডুরঙ্গ দেয়। কিন্তু পুরো যদি মানুষটা মেজেরিয়ামে হয়, তাহলে আমরা মেজেরিয়াম দিয়ে তাকে ভালো করতে পারি। কোরোডিন পেন নসিয়া, কোরোডিন পেন জ্বালা ক্ষতকর, কোরোডিন হচ্ছে ক্ষতকর বেদনা, আর নসিয়া হচ্ছে বমি ভাব, ভমিটিং, বমন। অ্যান্ড চকোলেট কালার, তার মানে চকোলেট কালার ওহার বর্ণ চকোলেটের নেয়, তার মানে গ্যাস্ট্রিকের যে রক্তক্ষরণ হয়েছে বা আলসার হয়েছে, সেখান থেকে যে রক্ত উজিং হয়েছে, চুইয়ে চুইয়ে এসছে, সেটা অন্য খাদ্যের সাথে মিশে এটা চকোলেট কালার হয়ে যায়। তাহলে চকোলেট কালারে যদি বমি করে, আপনি ধরেই নিতে পারবেন গ্যাস্ট্রাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিসের নিচে কোনো ক্ষত হয়ে গেছে, ক্ষতকর হয়ে গেছে, তার জন্য জ্বালা। যেই কিছু খাদ্য উপরে ইচ্ছের কাছ থেকে এসে স্টমাকে পড়লো, অমনি তার জ্বালাটা শুরু হয়ে গেল। কারণ কি, ওই ক্ষতর মধ্যে এসে তাকে যখনই পড়ে, একটা ক্ষতর মধ্যে হাতে বা পায়ে দেখছেন অনেকে সরষের তেল মাখে, কি সুন্দর চিপিয়ে চিপিয়ে মাখে, কিন্তু দেখা যাচ্ছে টিবিয়ার এখানে, আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি, টিবিয়ার এখান দিয়ে যখনই কেউ নিচের দিকে কোনো ঘষা দিল উপর থেকে আলতো করি, কিন্তু ভিতরটা যেন মনে হয় জ্বালা জ্বলে যাচ্ছে, অনেক জ্বালাটা যেন অনেকক্ষণ থাকছে। সেরকম পেটের মধ্যে যদি ভাতটা পড়ে জ্বালা করছে, জ্বালাটা মানে ঘষে গেল, তখন মনে করবেন ওর ভিতরে আলসার হয়ে গেছে। বা আমাদের গায়ের মধ্যে হাতের যদি এরকম কোন রকম ভাবে কেউ ধরে একটু সামান্যই একটা ঘষা দিল, তাতে যে জ্বালা, তার মানে চামড়ার নিচে তার কোনো আলসার আছে, যেটা মেজেরিয়ামের এটা একটা লক্ষণ বিশাল। হ্যাঁ, এবার মেজেরিয়াম খেতে খেতে দেখা গেল একটা জায়গা দিয়ে বেরিয়ে সেই উপরে, যখন যতদিন আপনি উপরে আলতো করে দিচ্ছেন যে তোমার এখানে যে আগে এরকম সেন্সেশন ছিল, জ্বালা ছিল, এখন কি আছে, বলে না স্যার এখন নেই আর। তার মানে ওইটা আস্তে আস্তে ভিতর থেকে শুকিয়ে গেছে। এবং অন্য দিক দিয়ে পায়ের এখান দিয়ে, অ্যাঙ্কেলের ওখান দিয়ে বা এখানে ক্ষত দিয়ে সেই মানে একজুটের স্কুলে বেরিয়ে আস্তে আস্তে ওইটাও শুকিয়ে যাচ্ছে, এবং মামনি পড়াটাও কমে যাচ্ছে। তার মানে মেজেরিয়ামে কাজ আরম্ভ হয়েছে। কিন্তু তারপরে যদি আমরা যেরকম আমাদের অর্গাননের ভাষায় যেমন ওষুধ দিই, সেভাবে ওষুধ দিয়ে যেতে হবে, কিন্তু সেরে যায় এত সুন্দর, যেটা অন্য অন্য প্যাথিতে এখন যা ওদের ওষুধের দাম 500-600 টাকা 10টা মেডিসিন, তাতে পারে না, এবং আদার্স অন্য সাইড এফেক্টও হতে পারে। কিন্তু এইখানে আমাদের মেজেরিয়াম বিভিন্ন রকম ভাবে যে হচ্ছে, যেমন এখন কেমন একটা চরিত্র পাল্টেছে হাতের মধ্যে বা পায়ের মধ্যে, বা যে আমাদের তো ভাইটাল ফোর্স হাতে আর পায়ের দিকেই পাঠায়, এই জন্য হাতে পায়ে বলছি। সেখানে ইরাপশন হলো শক্ত 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 শক্ত, অনেকটা ওই পদ্ম কাটার মতন বলে না, লিচেন মতন, তা সেরকম হলো উপরে ধার ধার, কিছুদিন পরে ওইটা ফেটে গিয়ে জল 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 বেরিয়ে চারদিক হতে হতে পুরো ডরসাল এলাকাটা, পামের উপরে, হ্যাঁ, উপর দিকে সেই হাতে হ্যান্ডের মধ্যে, হ্যান্ডের উপরটাই পুরোটা ছড়িয়ে গেল, ছড়িয়ে গিয়ে ওরকম যা চরিত্র উপরে ঠিক মামলি পড়ে যায়, মামলির নিচে ওই একজুটেস থাকে, মানে সেরকম থকথকে পুঁজ না, কিন্তু এমনি জল জল জল, উপরে আবার চুলকাচ্ছে, চুলকালে আঁশ ওঠে, আঁশটা কিন্তু ফ্লেক না, একটু মোটা মোটা, একটু বড় বড় চাংড়া চাংড়া, সেরকম হচ্ছে অনেকটা জায়গা নিয়ে। সেখানেও কিন্তু আমরা যদি অন্য ওষুধ দেওয়া মানে অনেকে ওই একটু আঠা দেখে গ্রাফাইটিস দিচ্ছে, কাজ হচ্ছে না, কিন্তু তাদের মেজেরিয়ামের ওই ভ্যাকসিনেশনের ইতিহাস, দাঁতের ক্ষয়ের ইতিহাস, তারপরে তার স্কিনের অবস্থা, এইসব দেখে
ভ্যাকসিনেশনটাকে মাথায় রেখে যদি আমরা দিতে পারি তাহলে মেজিরিয়াম খুব ভালো কাজ করে। আর যে নাইজম হিসেবে তো মেজিরিয়াম, সোরা আর সিপিলিস। হ্যাঁ, এবং সিপিলিস এটা হচ্ছে সিফিলিনাম, মানে সিফিলিটিক ইয়ের থেকে নিয়ে, ভাইরাস থেকে নিয়ে করেছে সিফিলিসে। আর এটা হচ্ছে ভেজিটেবল থেকে, ভেজিটেবলের এটা স্পার্স অলিভ, একটা অলিভ মানে তো হচ্ছে আমরা জানি জলপাই, এটা হচ্ছে গোল গোল একটা লালচে লালচে অলিভ ফল, স্পার্স অলিভ, সেই অলিভ থেকে এটা তৈরি করা হয়েছে ভেজিটেবল সিপিলিনাম, সিপিলিসে। এটা তাই সেরকম চকোলেট কালার, গ্যাস্ট্রিক আলসার উইথ মাছ বার্নিং, অতীব জ্বালাযুক্ত পাকাশয়ের ক্ষত, অতীব জ্বালাযুক্ত গ্যাস্ট্রিক আলসার উইথ মাছ বার্নিং, অতীব জ্বালাযুক্ত পাকাশয়ের ক্ষত। এবারে সোয়েলিং অফ গ্ল্যান্ডস অ্যাবডোমেনে উইথ লার্জ অ্যাবডোমেন ইন চিলড্রেন, শিশুদের গ্রন্থিস্ফীতি সহ পেটটি বড়, শিশুদের সোয়েলিং অফ গ্ল্যান্ডস উইথ লার্জ অ্যাবডোমেন ইন চিলড্রেন, অ্যাবডোমেনটা বড়, শিশুদের গ্রন্থিস্ফীতি সহ পেটটি বড়। প্রেশার ইন ইনগুইনাল রিং, কুষ্কি গ্রন্থিতে চাপ বোধ। ফ্যাচুলেন্স কলিক উইথ শিভারিং and difficult respiration, difficult রেসপিরেটটা ভাব, ফ্যাচুলেন্ট সহ স্থূল বেদনা, তৎসহ শিহরণ ও কষ্টকৃত এবং শ্বাসক্রিয়া, কষ্টকৃত শ্বাসক্রিয়া, ডিফিকাল্ট রেসপিরেশন। এবার শ্বাসক্রিয়াতে হচ্ছে এটা যদি ডিফিকাল্ট রেসপিরেশন হয় তাহলে এটা দিতে পারি, এবং তার সাথে কি আছে, কুষ্কি গ্রন্থিতে চাপবোধ এবং শিশুদের গ্রন্থিস্ফীতি, পেটটা বড় হয়ে যায় সেখানে। আর একটা হচ্ছে কনস্টিপেশন আফটার কনফাইনমেন্ট, মানে প্রসবের পরবর্তী কোষ্ঠবদ্ধতা, কনস্টিপেশন আফটার কনফাইনমেন্ট। প্রোলাপস অফ রেকটাম, ষড়যন্ত্র নির্গমন, ডায়রিয়া উইথ স্মল হোয়াইট পার্টিকলস, উদারাময়, মলের মধ্যে সাদা সাদা টুকরা মিশিয়া থাকে, হোয়াইট পার্টিকলস মিশিয়া থাকে, গ্রিন ডিসচার্জ, সবুজ বর্ণের স্রাব, কনস্টিপেশন উইথ হেপাটিক অ্যান্ড ইউট্রাইন ইনার্সিয়া, যকৃৎ ও জরায়ু জড়তা হেতু কোষ্ঠবদ্ধতা, কনস্ট্রিকশন অফ অ্যানাস, স্টিচেস অ্যান্ড প্রোলাপস অফ রেকটাম, গুহ্যদেশে সংকোচন, খোঁচা মারা ব্যথা, গুহ্যদেশ নির্গমন, প্রোলাপস অফ রেকটাম, প্রোলাপস অফ রেকটামে কাজ, কনস্ট্রিকশন অফ অ্যানাস, কনস্ট্রিকশন অফ অ্যানাস, অ্যানাসের সংকোচন, স্টিচেস এবং স্টিচেস হচ্ছে খোঁচা মারা ব্যথা, স্টিচেস পেন অ্যান্ড প্রোলাপস অফ রেকটাম। ইউরিনে আছে কি রেড ফ্ল্যাগ, FLAKES, ফ্ল্যাগ মানে ওই যে ছোট ছোট কাগজকে যেমন কাটে গুড়ি গুড়ি করে, বা আমাদের ফ্লেগ মানে সরু সরু করে বাতাসে ওই যে অনেকে কাগজ উড়িয়ে দেয়, ওই সেগুলো হচ্ছে ফ্লেগ, হালকা ধরনের, সেরকম ফ্লুইড অন টপ অফ ইউরিন, এবং লাল 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 আইসের মতন, হালকা আইসের মতন পদার্থ ভাসিতে থাকে পেচ্ছাপ করলে। আর আমরা যেমন লাইকোপোডিয়ামে দেখেছি যে কাঠি কাঠি লাল কাঠি কাঠির মতন ভেসে বেড়ায় লাইকোপোডিয়ামে, আর এটা
সাদা, এই লাল লাল আইসের মতন, আঁশের মতন, ছোট হালকা আঁশের মতন। হট ব্লাডি, মূত্র গরম, রক্তাক্ত, হ্যাঁ রক্তাক্ত ব্লাডি, এবং বাইটিং, বার্নিং ইন ফোর পার্ট of urethra at the close of micturition. At the close of micturition. মূত্রত্যাগের পর মূত্রনলীর অগ্রভাগে কামড়ানোবৎ জ্বালাকর বেদনা, জ্বালাকর বেদনা। হেমাচুরিয়া preceded by cramp pain in the bladder, মূত্রাশয়ে খিল ধরার ন্যায় বেদনার, খিল ধরার ন্যায় বেদনার পর বেদনার ন্যায় বহুমূত্র। After urinating, a few drops of blood are passed. After urinating, blood pass. তাহলে এটা হচ্ছে মূত্রপাতের শেষে কয়েক ফোঁটা রক্ত নির্গত হয়, কয়েক ফোঁটা রক্ত নির্গত হয়। এই হচ্ছে ইউরিনে। এবারে আমি যদি স্কিনটা দেখি, স্কিনের ব্যাপারটা, একজিমা, ইনটলারেবল ইচিং, অসহ্য চুলকানি, চিলিনেস উইথ পুরাইটাস, চিলিনেস উইথ পুরাইটাস, চুলকানির সহিত শীত শীত বোধ, শয্যার উত্তাপের বৃদ্ধি, শয্যার উত্তাপের বৃদ্ধি, ওটস ইন বেড, আলসার, ইচ অ্যান্ড বার্নস, ক্ষত, চুলকায় এবং জ্বালা করে। সারাউন্ডেড বাই ভেসিকল অ্যান্ড শাইনিং ফেয়ারি রেড এরিওলা, ক্ষতের চারদিকে ফুসকুড়ি ও আগুনের মতো চকচক লাল বৃত্তাকার ফুটে। এইটা দেখা যায় যে এখানে পায়ের মধ্যে যেখানে হচ্ছে, যে পায়ের যেখানে অ্যাঙ্কেলের উপরটা, টিবিয়ার শেষের দিকে যেখানে ইরাকশন গুলো হয়েছে, ওই জায়গাটা সবসময় লাল রঙের একটা মানে ইয়ে থাকে, আভাযুক্ত, মানে চারদিকে সারাউন্ডিং এ, আর মাঝখানে লাল। দেখি মনে হয় সেলুলাইটিস আর ইরাপশন, ইরিসিপিলাস। আমাদের মহসিন স্যার দুটো বেশ ভালো করে আমাদের দেখিয়েছেন, এই ইরিসিপিলাস কাকে বলে, সেলুলাইটিস কাকে বলে। কিন্তু দেখে মনে হবে সেলুলাইটিস, কিন্তু না, এটা মেজিরিয়ামেরটা। ও তো মেজিরিয়ামের চরিত্র দিচ্ছে, সেখানে একজিমা সেটা, এবং ওরকম ভ্যাকসিনেশনের ইতিহাস। তাহলেও আস্তে আস্তে মেজিরিয়াম 630 200 পরে ওই লাল আভাটা আস্তে আস্তে মিয়ে একেবারে স্কিন কালার চলে এসছে, এটা দেখা গেছে। তারপরে এটা খুব ভালো কাজ করেছে, এবং তাদের সাথে আমাদের সাথে আবার বিভিন্ন ক্লু রেখে দিতে হয় যে আমি কেন এই ওষুধটা দেব, কেন দেব না। এটা এর সাথে আরো 2-3টে ক্লু যদি আমি রেখে দিতে পারি, তাহলে কাজ হবেই। তাহলে এখানে হলো ফেয়ারি রেড এরিওলা, তারপর হচ্ছে জোনা। আচ্ছা, চকচকে আগুনের মতো চকচকে লাল হয়ে থাকে। আচ্ছা, লাল জোনা উইথ বার্নিং পেন, bones, especially long bones, inflamed
and solen carries exostosis. আচ্ছা, লাল বৃত্তাকার কটিবৃত্তাকার দৈর্ঘ্য, তাহাতে জ্বালাকর বেদনা। আচ্ছা, অস্থি সমূহ বিশেষত লম্বা অস্থির প্রবাহ, especially long bones, inflamed and swollen. Inflamed and swollen. ফিটি হয়ে থাকে, ইনফ্ল্যামেশন, সোলেন, ফিটি, ক্যারি অ্যাসোসিয়েশন পোস্ট নাইট অ্যান্ড ড্যাম্প এবং ড্যাম্প ওয়েদার। হ্যাঁ, অস্থিক্ষয়, অস্থিতে অর্বুদ, রাত্রিকালে স্পর্শে ও ভেজা আবহাওয়ায় বৃদ্ধি। তার সাথে দুটো মেডিসিন আছে, মার্কসল এবং সিফিলিনাম। মার্কসল এবং সিফিলিনাম। ইরাপশন ulcered and form thick scab under which purulent matter exudes. ব্র্যাকেটে আছে ক্লাইসোফোনিক অ্যাসিড, ওই অ্যাসিড ক্লাইসো এটা বলে, এটা ক্লাইসোফোনিক অ্যাসিড। ক্লাইসোফোনিক অ্যাসিডটাকে অনেকটা সালফারের মতন। তাহলে উদ্ভিদ সমূহ ক্ষতে পরিণত হয়। ওই যে উদ্ভিদগুলো হয়, ওই যে পদ্ম কাটার মতো যে উদ্ভিদগুলো, সেগুলো চুলকাতে ওই রস বেরোয়। ওই যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলো ক্ষতে পরিণত হয় এবং উপরে পুরো মামড়ি পড়ে এবং ওই মামড়ি নিচে হইতে পুজ নির্গত হয় এবং এটা ক্লাইসোফেনিক অ্যাসিড আছে। তাহলে দেখেন, আমরা জানি যে বিভিন্ন বইয়েতে পড়েছি যে মাথার মধ্যে ঠিক এটা হলে মেজেরিয়াম না, মেজেরিয়ামের আবার আরেকটা চরিত্র দেখালো লাস্টের দিকে, যে উদ্ভিদগুলো চুলকে ক্ষতে পরিণত হয়ে ওটা পুরো গোল হয়ে গেল এটা। আর পায়ের দিকে যেগুলো হলো, সেগুলো একজিমার দিকে হয়ে গিয়ে আস্তে আস্তে লালচে হয়ে গেল। হ্যাঁ, লালচে হয়ে গেল, সেটা হচ্ছে লাল লাল। যতই এদিক না কেন, গরম জল দিয়ে, উষ্ণ জল দিয়ে পরিষ্কার করুক, হ্যাঁ, একটা ঠিক আঠালো ভাব। তারপরে এখন আবার কি করবে, এত টানে নারকেল তেল দেয়। আবার অনেকে বলছে না, নারকেল তেল নাকি সাপ্রেসড হয়ে যায়, কিন্তু নারকেল তেল, অলিভ অয়েল এগুলো না দিলে পরে এত টানে, সে তো হাঁটতেই পারে না এবং তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। যাই হোক, এই আমাদের বড় ডাক্তার বলছে হ্যাঁ, অলিভ অয়েল, নারকেল তেল এগুলো দিতে পারে, কোনো অসুবিধা নেই। নারকেল তেল তো না। আর অনেকেই ডাক্তারবাবু সেদিনকে শুনেছিলাম যে এটা নাকি সাপ্রেস। কি করে সাপ্রেস? সে তো চলতেই পারছে না, ওষুধ তো দিচ্ছে, কিন্তু দেখা গেছে যে এটা দিয়েও সেরে গেছে, কিন্তু কোনো রকম হয়নি। একই জন্য এক একটা মত। যা হোক, পেশেন্টকে তো হাঁটতে দিতে হবে, তারপর রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। সে অবস্থা, সে তারা মানে অনেকে আছে যারা অফিসে চাকরি করে, একদম সুতির মোজা কেনে, এসে আবার মোজাটাকে ধুয়ে দেয়। হ্যাঁ, তারপরে ভালো চামড়ার জুতো পরে যায়, যাতে মানে ভিড়ের মধ্যে, পায়ের মধ্যে কোনো ঘষা টসা না দেয়। সামান্য একটু টাচেই যাতে ভিতরে জ্বালা করে ওঠে, মানে তার মধ্যে আমি চিন্তা করলাম, সামান্য টাচে যদি জ্বালা করে ওঠে, তার মানে ভিতরে কিরকম ক্ষত আছে, না তো এরকম জ্বালা করবে কেন? তাও যা হোক, মেজেরিয়াম দেওয়ার পরে আস্তে আস্তে সেই জ্বালাটা কমে গেল। যাক, আর পেশেন্ট তো বুঝতে পারছে যে কই আগে তো সরষের তেল মাখতেন, তখন তো এরকম হতো না, মানে ছোটবেলা সেটা। আর এরপরে আমি আসছি রেসপিরেটরি সোরনেস
and burning in bones of thorax, constriction across chest, cup, pores, eating, irritation lower than can be reached on taking a warm drink. Taking a warm drink. তাহলে মুখের কোঠরে অস্তিত্বে টাটানি ও জ্বালা, টাটানি ও জ্বালা, soreness and burning জ্বালা, in bones of thorax, thoraxের এখানেও জ্বালা, soreness, ভিতরে soreness হচ্ছে ঘায়ের মতন, তার জন্য burning, constriction across chest, constriction across chest এবং সংকোচন বোধ, বুকের ভিতরটা কনস্ট্রিকশন, সংকোচন বোধ, হ্যাঁ, কনস্ট্রিকশন অ্যাক্রস, সংকোচন, কাপ, ওটস ইটিং, কাশি, আহারে বৃদ্ধি, ওটস ইটিং, ইরিটেশন লোয়ার, ইরিটেশন লোয়ার দেন ক্যান বি রিচ অন টেকিং এ ওয়ার্ম ড্রিঙ্ক, এক বাটি গরম দুধ খাইলে কাশি আবেগ সম্পূর্ণ বাড়িতে পারে না। এটা হচ্ছে এক বাটি যদি গরম গরম দুধ খায় তাহলে শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এক বাটি দুধ খেলে তার কাশিটা সেরকম আর বেশি বাড়তে পারে না, এটা একটা আছে। তাহলে এবারে বলছে এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস হচ্ছে শোর, পেন ইন নেক অ্যান্ড ব্যাক, পেন ইন নেক অ্যান্ড ব্যাক, কোর্স মোশন অ্যাট নাইট, ইনটলারেন্ট অফ অল টাচ, intolerable or all touch, ঘাড়ে ও পৃষ্ঠদেশে বেদনা, নড়িলে চড়িলে সে রাত্রিকালে স্পর্শ সহ্য করিতে পারে না, এই যেন স্পর্শই যেন সহ্য করতে পারে না, পেন ইন বার্নিং ইন টিবিয়া অ্যান্ড লং বোনস, লেগস অ্যান্ড ফিট গো টু স্লিপ, ওই যেগুলো আগে বললাম লং বোনের ছোয়ালেই সেই জ্বালা যন্ত্রণা অনেকক্ষণ ধরে থাকে, প্রায় ঘন্টাখানেকের মতন থাকে, কারো কারো 2 ঘন্টা পর্যন্ত এরকম জ্বালা থাকে, তারপর আস্তে আস্তে কমে যদি ওষুধ না খায়, মানে কি ওষুধ দেবো চিন্তা করতে করতে। তাহলে দেখা গেল যে এই যে লম্বা অস্থিগুলো টিবিয়া আছে জ্বালা, এগুলোর মধ্যে জ্বালা থাকে। আর যে পেন বার্নিং অ্যান্ড টিবিয়া অ্যান্ড লং বোনস, লেগস অ্যান্ড ফিট গো টু স্লিপ, পেন ইন হিপ অ্যান্ড নি জয়েন্ট, পেন ইন হিপ অ্যান্ড নি জয়েন্ট, তাহলে জঙ্গা পদদ্বয় অসাড় হইয়া যায়, কটিদেশ ও জানুতে বেদনা, মানে নি জয়েন্টে এবং এতে ব্যথা, জানুতে হিপ জয়েন্ট এবং প্রতিবাদ বলে না, প্রতিবাদ হিপ জয়েন্টে এবং হাঁটুতে সে ব্যথা। এদিক যে ফিমেল যদি দেখি, ফিমেলে হচ্ছে কি মেন্সেস টু ফ্রিকোয়েন্ট সুন প্রফিউজ, ঋতুস্রাব নিয়মিত সময়ের পূর্বে এবং প্রচুর, লিউকেরিয়া লাইক অ্যালবুমেন, ভেরি কোরোডিং, ভেরি কোরোডিং, অন্ডলালার ন্যায় প্রদস্রাব, অত্যন্ত ক্ষতকর, অত্যন্ত
ক্ষতকর, যেমন ক্রিয়োজোটের মতন। আচ্ছা, মেলে আছে এনলার্জমেন্ট অফ টেস্টিকল, অন্ডকোষের বিবর্ধন, টেস্টিকল বড় হয়ে যায়। ভায়োলেন্ট সেক্সুয়াল ডিজায়ার, গনোরিয়া উইথ হিমাচুরিয়া, তার সহ রক্তমূত্র, হিমাচুরিয়া হচ্ছে রক্তমূত্র, এটা হচ্ছে মেলে। ফিমেল হলো, মেল হলো, রেসপিরেটরি হলো, এক্সট্রিমিটিস হলো, স্কিন হলো। এবার মোডালিটিতে হচ্ছে ওর্স, কোল্ড এয়ার, নাইটে, ইভিনিং এ, আনটিল মিডনাইট পর্যন্ত। ওয়ার্ম ফুড, এদিকে ওয়ার্ম ফুড লিখেছে, ওদিক দিয়ে কাশির সময় এক বাটি গরম দুধ খেতে বলছে। এই জায়গাটা মনে রাখতে হবে। টাচ, মোশন, টাচে সবসময় জ্বালা, মোশন। আর বেটার কি? বেটার হচ্ছে ওপেন এয়ার। এটা অ্যান্টিডোট হচ্ছে কেলি আয়োড এবং মার্সা। আর এটার সাথে আছে কম্পেয়ার, ডিক্রা এলুস্ট্রিস, লেদার উড, এ gastrointestinal irritant inducing salivation and emesis and purgation, cerebral hyperemia, neuralgic pain with depression, palpitation and dyspnea, Marxal, Phytolacca, Rastox, Guiacum, Syphilinum. Antidote, Kelly iod আর মার্ক। আর এটা 6 to 38 potency। তাহলে এখানে কি বললো? তুলনীয় ডিক্রা পেলুস্ট্রিস, লেদারউড, পাকাশয় ও অন্ত্রের উত্তেজনা, জন্মাইয়া লালাস্রাব, বমন, ভেদ, মস্তকে রক্তাধিক্য, স্নায়ুশূল বেদনা উৎপন্ন করে, তৎসহ অবসাদ, বুক ধড়ফড়ানি, শ্বাসকৃষ্য লক্ষণ থাকে। তাহলে এটা একটা ছোট্ট একটা ওষুধ, একটু অল্প, একটু বিভিন্ন সময় দিয়েছে না, তাই ডিক্লেয়ার পেলুস্ট্রিস লেদারউড এটা দিয়ে দিল আমাদের মেজেরিয়ামের মধ্যে। সেটা কিসের জন্য? পাকাশয় ও অন্ত্রে উত্তেজনা জন্মাইয়া লালাস্রাব, বমন। মানে এই ডিক্রাপেলুস্ট্রিস যেই গুলো তৈরি করতে পারে, সেরকম যদি আমি সেরকম কোনো পেশেন্টকে পাই, সে তাহলে এই ওষুধটা দিলে পরে কাজ হবে। এটি হচ্ছে হোমিওপ্যাথি। এর জন্য এই স্রাব তৈরি করতে পারে, এই লালার স্রাব তৈরি করে, বমন ভেদ করে। তার জন্য একটা ছোট্ট করে দিল, এবং তার সাথে সম্ভাব্য এর ওষুধগুলো, এরপরে কি কি চিন্তা করা যায়, মার, ফাইটো, রাস্টক্স, গুয়াকাম, সব এগুলো হচ্ছে সিপিলিনাম। তবে এগুলো সবই হচ্ছে আমাদের কি বলবো, আমাদের এই সিমটম নিয়ে হট করে এগুলো পরপর দিয়ে দিতে হবে না। যদি সিমটম মেলে তাহলে আমরা এটা দিতে পারবো। তা আমাদের কেন্ট সাহেব কি বলেছেন আমরা যদি একটু দেখি, সামান্য একটু। কেন্ট সাহেবের বিরাট ব্যাপার, ওনার এই যে পাকস্থলীতে, কেন্ট সাহেব থেকে বলছি, পাকস্থলী খালি মনে হয়, ভয়, উৎকণ্ঠা, মূর্ছা ভাব, মনে হয় যেন কি একটা ঘটিয়া যাইবে। প্রতিটি মানসিক আঘাতে, যন্ত্রণা ও দুঃসংবাদে পাকাশয়ের মধ্যে ওইরূপ একটা ভয়
অর্থাৎ কি যেন হইবে, ক্ষুধা, দুর্বলতা ও খালি খালি বোধ। রোগী ডাক পিয়নের অপেক্ষায় থাকিলে দরজায় যদি ঘন্টা বাজে, তখন কোনো বাসের ডিপোতে বন্ধুর আগমন প্রতীক্ষায় বা কোনো গাড়ি ছাড়িয়া যাইবার প্রতীক্ষায় আছে, এমন অবস্থায় যদি রোগীকে কাহারও সহিত পরিচয় করানো হয়, তখন সে পাকাশয়ে এক প্রকার রোমাঞ্চ বোধ করে এবং পাকাশয়ের সম্পর্কিত ভয়ে ভীত হইয়া পড়ে। ক্যালকেরিয়া, ক্যালিকার, ফসফরাস এবং মেজেরিয়ামে এই লক্ষণটি আছে। কি আছে? পাকাশয় সম্পর্কিত ভয়ে ভীত হইয়া পড়ে। ক্যালকেরিয়া, ক্যালিকার, ফসফরাস এবং মেজেরিয়ামে এই লক্ষণটি আছে। এইরূপ সোলার প্লেক্সাস, আমাদের প্লেক্সাস আছে না, যেমন এই আধ্যাত্মিক যেমন আছে না, কুলকুণ্ডলিনী, তারপরে কুলকুণ্ডলিনী, মণিপুর, এই নাভিতে একটা প্লেক্সাস আছে। প্লেক্সাস মানে হচ্ছে আমাদের স্নায়ুকুণ্ডলী, স্নায়ুকুণ্ডলীর মতো। তাই এখানে লিখেছে যে সোলার প্লেক্সাস স্নায়ু বর্তুল, এটা হচ্ছে স্নায়ু বর্তুল বলছে। রোগীদের প্রায় জিহ্বায় ফাটা ফাটা দাগ থাকে এবং ইহাদিগকে আরোগ্য করা বড়ই কঠিন। ফাটা ফাটা দাগ, জিভের মধ্যে ফাটা ফাটা দাগ থাকলে দ্রষ্টব্য। এই যে স্নায়ু বর্তুল হচ্ছে রোগী কাহাকে বলে বোঝা আবশ্যক। মানে স্নায়ু বর্তুল মানে সোলার প্লেক্সাসটা যে এই রোগী কাহাকে বলে বোঝা আবশ্যক। সোলার প্লেক্সাস বা স্নায়ুবর্তুল অর্থাৎ স্নায়ুগুচ্ছ, এই স্নায়ুবর্তুল হইতেছে উদরের মধ্যে নাভি হইতে উদরাদরের স্নায়ু এবং স্বয়ংক্রিয় স্নায়ুগুচ্ছ, মেরুদণ্ড সংলগ্ন সুবৃহৎ সিম্প্যাথেটিক নার্ভ, ব্র্যাকেটের নিচে বাত নাড়ি, সিম্প্যাথেটিক নার্ভ নামীয় সংবেদক স্নায়ু মণ্ডলীর অন্তর্গত সেমিলিউনার গ্যাংলিয়া নামীয় অর্ধচন্দ্রাকৃতি স্বয়ংক্রিয় স্নায়ুজাল হইতে যে অসংখ্য স্নায়বীয় শক্তিক গুচ্ছ বাহির হইয়া এক অ্যাড্রেনাল গ্ল্যান্ড, মূত্রপিণ্ডের উপরস্থ অস্পষ্ট গ্রন্থির বিশেষ হইতে অপর মূত্রপিণ্ডের উপরস্থ অন্যরূপ গ্রন্থির সংযোগ সাধন করিয়াছে, সোলার প্লেক্সাস নামীয় স্নায়ুবর্তুল বলিতে তাহাকেই বোঝায়। তাহলে আমরা সোলার প্লেক্সাসটাকে বুঝলাম, উদরের যন্ত্রগুলি কাজ চালাইবার জন্য প্রেরণা সৃষ্টি এই স্নায়ুবর্তুল দ্বারা সম্পাদিত হইয়া থাকে। অনুবাদক: মেজেরিয়াম রোগী শয্যার উত্তাপে, ও মেজেরিয়াম হচ্ছে শয্যার উত্তাপে বৃদ্ধি, মার্কের সহিত এখানে ইহার সম্পর্ক এবং সিফিলিস রোগের সহিত সম্পর্ক। রাত্রে বিছানা গরমে স্নায়ুশূল বৃদ্ধি, বাহ্যিক উত্তাপ প্রয়োগে উপশম, কিন্তু পরে আবার বৃদ্ধি খোলা বাতাসে উপশম। প্রদাহযুক্ত বাত বিছানার গরমে বৃদ্ধি, প্রদাহযুক্ত বাত জ্বালা করে, ভিতরে জ্বালা করে। অনেকে যেমন রাজশাসের বাতে টিপে দিলে ভাল লাগে, কিন্তু এর বাতে মেজেরিয়ামের বাতে জ্বালা করবে, মানে ঘষা দিলে তো ভিতরে মনে হচ্ছে প্রদাহ হতো, ভিতরে মনে হচ্ছে সর হয়ে গেছে। তা বিছানা গরমে বৃদ্ধি, রাত্রে বৃদ্ধি, স্পর্শে বৃদ্ধি, বেদনা, হাড়ের মধ্য দিয়া
নামে, হাড়ের মধ্য দিয়া নামে, হাড় যেন ফাটিয়া যাইবে এমন অনুভূতি। তাহারা হাড়ের মধ্যেও ব্যথা অনুভব করে, যেন হাড়গুলি বড় হইয়াছে। অস্থিবেষ্টনীতে ছিন্নকর বেদনা, অস্থিবেষ্টনীতে ছিন্নকর বেদনা, অস্থি ক্ষয়। এই যে দেখা যায় না যে এক্সরে করলে এই এই আজকাল নি রিপ্লেসমেন্ট করে, ওই ভিতরে কার্টিলেজ ক্ষয়ে যায়, এই তারপরে ওই হাড়গুলো একসাথে থাকে না, ক্ষয়ে ক্ষয়ে গেছে, পাশ দিয়ে এক্সরেতে বোঝা যায় ক্ষয়ে গেছে, অস্থি ক্ষয়। হাড়ে পচন, বাবা হাড়ের মধ্যে পচন, নালিঘায়ের মতো উন্মুক্ত ক্ষত, নালিঘায়ের মতো উন্মুক্ত ক্ষত হইতে ব্রাইন বা লবণের জলের ন্যায় জলীয় পদার্থ বাহির হইয়া হইতে থাকে ও বড় বড় ঘায়ের চারদিকে পুঁজবর্তি জন্মে। বিশাল ব্যাপার। এত বড় জিনিস অ্যালোপ্যাথিকে ভালো করতে পারে না, হোমিওপ্যাথিকে ভালো করেছে, আমি দেখেছি। তাহলে এত বড় জিনিসকে কি সুন্দর মেজেরিয়ান যদি আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কেন্ট সাহেবের প্রথম থেকে যদি একটু পড়ি, সময় আছে তো 7টা। এই ওষুধ প্রধান ব্যবহার উদ্ভিদ সমূহের ও ক্ষতা দিতে, ইহা লক্ষণাবলীর মধ্যে সর্বাপেক্ষা ভীষণ ও গুরুত্বপূর্ণ হইল। শ্লেষ্মিক ঝিল্লি, চর্ম এবং হাড়ের বেষ্টনী সংক্রান্ত লক্ষণ, দেহের বহিরাংশ সর্বদা উত্তেজনাপূর্ণ অবস্থায় থাকে, উত্তেজনাপূর্ণ অবস্থায় থাকে, ইরিটেট, স্নায়ু বিকারজনিত অনুভূতি, কামড়ানি, ঝিনঝিন করা, চুলকানি, চুলকাইলে ওই চুলকানি স্থানান্তরে যায়, এমনকি যখন কোনো উদ্ভিদ দৃষ্ট হয় না তখনও ভীষণ চুলকায় ও রোগী ওই স্থানে ঘষে আশ্রায়, যতক্ষণ না ওই স্থানটি ক্ষততাযুক্ত হইয়া জ্বালা করে, চুলকানি স্থান পরিবর্তন করে। উহা চুলকানো শেষ হইলে ঠান্ডা হয়, জায়গায় জায়গায় ঠান্ডা হয় স্পষ্টত। কোনো ব্যতীতেই চুলকানোর পর স্থান পরিবর্তন করে। রোগী শয্যা গরম হইয়া উঠিলে কিংবা সে গরম ঘরে ঢুকিলেই চুলকানি আরম্ভ হয়। তাহলে শয্যা গরম হয়ে উঠলে এবং গরম ঘরে ঢুকিলেই চুলকানি আরম্ভ হয়, যেন পোকা হাঁটিয়া দাঁড়াইতেছে, চুলকায়, কামড়ায়। রোগী এমন স্নায়বিক ভাবাপন্ন হয় যে সে নড়নচড়ন করিতে ও স্থান বদলাইতে বাধ্য হয়। চামড়ার উপর রসপূর্ণ ফুসকুড়ি উদ্ভিদ একটা নির্দিষ্ট ভাবে চলিতে থাকে, চুলকায়, আগুনের মতো জ্বালা করে, শুকাইয়া মামড়ি পড়ে ও পরে অদৃশ্য হয়। আবার নতুন একদল চুলকানি উপস্থিত হয়, ঠিক ওই মামড়ি অদৃশ্য হয়। আবার নতুন একদল চুলকানি উপস্থিত হয়, ঠিক ওই স্থানটিতে বা উহার কাছাকাছি। রসবতীগুলিতে মামড়ি হয়, ওই মামড়ির নিচে থাকে ক্ষত। এই মামড়িগুলি সাদা খড়ির মতো দেখায়, পুরো শক্ত ও চামড়ার ভাবযুক্ত। উহারা প্রায় উঁচু হয়, মামড়ির নিচে ওই ঘায়ে হ্রাস বৃদ্ধি ঘটে। চাপ দিলে ঘন সাদা, কখনো হলদেটে সাদা পুঁজ বাহির হয়। ভীষণ চুলকা, ঠান্ডায় যন্ত্রণা বাড়ে, কিন্তু চুলকানি ও অস্থিরতা উত্তাপে বৃদ্ধি পায়। শিশু উদ্ভিদগুলিতে আঙ্গুল দিয়া চুলকায়,
যখন সেখানে মামড়ি পড়ে। ঝলসানো পোড়া পোড়া উঁচু পুরু সাদা মামড়ি, প্রচুর সাদা ও হলুদাভ পুঁজ, প্রায় দুর্গন্ধ, পচাতে গন্ধ। মামড়িগুলির মধ্যে প্রায় পোকা দেখিতে পাওয়া যায়। বিদায়ী পুঁজের চুলের ক্ষয় হয়। উদ্ভিদগুলো মাথার চামড়ায় যে কোনো অংশে বিস্তার লাভ করে, বিশেষভাবে মস্তক শীর্ষে কানের নিচের দিকে ইহা দেখা যায় ও মুখমণ্ডলে ও দাড়িতে চিন বিস্তার করে লাভ করে। অত্যন্ত চুলকানিযুক্ত উদ্ভিদ ঘোর বর্ণ লাল বর্ণ, ঘোর বর্ণ লাল বর্ণ এবং উদ্ভিদ তাহাতে ভীষণ চুলকানো, কামড়ানি, সুরসুর করা, পোকা হাঁটার মতো অনুভূতিযুক্ত, চাপ দিলে স্থান বদলায়, ঘর্ষণ করা কিংবা আশ্রানো উদ্ভিদ। সিফিলিস বা একজিমার ইতিহাসযুক্ত রোগী, পা ও বাহুর উপর রক্ত চলাচল যেখানে কম, যেমন কান, হাতের কবজি, হাতের পিঠে, উদ্ভিদগুলি চামড়ার উপরে উদ্ভিদের অনুসরণ করে ক্ষতসমূহ, উহাদের হইতে ঘন সাদা দুর্গন্ধযুক্ত পুঁজ বাহির হয়, বিশেষত যেমন জিঙ্ক অয়েন্টমেন্ট বা মলম অথবা পারদ ঘটিত স্যাল্প ও বা মালিশ প্রয়োগে ইত্যাদি দ্বারা ওই উদ্ভিদগুলো রুদ্র করা হইয়াছে। এইসব ক্ষেত্রে মেজেরিয়াম উপযোগী। শিশুদের কিংবা পূর্ণ বয়স্কদের মুখের উপরকার, চোখের ও কানের ও মাথার চামড়ার উদ্ভিদ কোনো প্রকার মলমের সাহায্যে অদৃশ্য হইলে, যদি কষ্টসাধ্য সর্দির অবস্থা দেখা দিয়া থাকে অথবা যদি চোখের পীড়া সৃষ্টি হইয়া থাকে, চিরপ্রকৃতির হইয়া কনজাংটাইভা অর্থাৎ চোখের শ্বেতমণ্ডলে স্ফীত হইয়া থাকে, একটোপিয়ান চোখের পাতা উল্টানো ঘটিয়া থাকে, চোখের পাতা দানা বাঁধিয়া থাকে, গ্র্যানুলার লিডস শ্বেত পটলাংশে তাজা গোমাংসের ন্যায় লাল দেখায়, চোখের কোণে ফাটা দেখা দিয়া থাকে, পিসার চোখের চারিপাশে যেখানে উদ্ভিদ রইয়াছে সেখানে লাল লাল দাগ থাকে, চোখ দুইটি ও নাসিকার চারদিকে শুষ্ক স্থান দেখা দেয়, বর্ধিত শিরাসমূহ প্রকাশ পায়, ওই স্থানের চর্ম শক্ত বলিয়া মনে হয়, তাহা হইলে মেজেরিয়াম উপযোগী হইবে। রুদ্র উদ্ভিদের কানের পীড়া উপস্থিত হয়, কানের শ্লেষ্মিক ঝিল্লির স্তর পুরু হয়, কানের ঢাক দুইটি অপকর্ষ হয়, বধিরতা ও কান পাকা থাকে। এইরূপ অবস্থায় ইহার ব্যবহার। নাকের দুর্গন্ধযুক্ত কষ্টদায়ক সর্দি, নাকের ভিতরে মামড়ি পড়া, শ্লেষ্মিক ঝিল্লির পুরু হওয়া, উহার ক্ষত হওয়া, সেই গলা খেকারি দিয়া ঘন হলদে পুঁজ বাহির করে। হয়তো এই রোগীকে কষ্টিক দ্বারা পোড়াইয়া কটারাইজ করা, নাকের সত্যিক তন্তু বিনাশ করা হইয়াছে। অ্যাটমাইজার যন্ত্রের দ্বারা নাকের পুঁজ, সর্দি ইত্যাদি পদার্থ সূক্ষ্ম কণিকাকারে বিক্ষিপ্ত করা হইয়াছে, কিন্তু তথাপি তাহার পুতিনস্য মানে অজিনা রোগ যায় নাই। এইরূপ অবস্থায় এই ঔষধ ব্যবহার্য। এইরূপ অবস্থায় হাড়ের বেষ্টনী আক্রান্ত হইয়া ভাঙিয়া পড়িতে পারে। গলা ও নাকের শ্লেষ্মিক ঝিল্লি স্তরে শীর্ণ ক্ষীণ অপকর্ষের পরিণত অবস্থায় গলার ভিতর পুরু হইয়া যাওয়া, জ্বালা করা, চিরপ্রকৃতির আরক্ততা, অর্বুদাকার স্ফীতি, চিরিক মারা, গিলিতে ক্ষততা বোধ, দানা দানা বাঁধা, গ্র্যানুলেশন এবং ক্ষত সৃষ্টি হওয়া, কোমল তালু ক্ষতগুলিতে ছিদ্রকর ক্ষত, এইসবই হয় উদ্ভিদের রুদ্ধ হওয়ার ফলে। মেজেরিয়াম দিলে রোগের আদি স্থানে তোমরা প্রচুর উদ্ভিদ দেখিতে পাইবে। যদি তাহা না হয় তবে আর উহার উপশম হইল না জানিবে। সচরাচর বধিরতা আরোগ্য করা যায় না, কারণ কানের পটাহ যে বা ড্রামটি বা সমস্ত কানটাই নষ্ট হইয়া যায়।
উহা পটহটি সাদা হইয়া যায়, খড়ির মতো সাদা। উহাতে কোনো রক্ত ভরা থাকে না। উহা এক রকমের ক্ষয়কর অ্যাট্রোপিক সর্দি। ইহাতে এক গঠনগত পরিবর্তন ঘটে যে তাহাতে শ্রবণ শক্তি আর ফিরিয়া আসে না। যদিও রোগীটিকে আরোগ্য করা যায়, তাহার সকল রকমের সর্দির অবস্থা ক্ষততা ও সিপিলিস সদৃশ্য তামার রঙের ন্যায় চ্যাপ্টা কালিযুক্ত স্থান শরীরে থাকে। যখন বাহ্যিক লক্ষণাবলী সুপরিপুষ্ট, তখন আভ্যন্তরীণ লক্ষণগুলি স্বল্প দেখা যায়। তাহার শরীরে ও চর্মের লক্ষণসমূহ প্রকাশ পাওয়ার প্রবণতা দেখায়। মেজিরিয়ামে দেহের অনিষ্টকর লক্ষণগুলিকে বাহির হইয়া আসে। সুতরাং রোগীর উদ্ভিদগুলো বাহির হইয়া আসিলে অনেকটা সুস্থ বোধ করিয়া থাকে। উহারা রুদ্র হইয়া থাকিলে সর্দিজ অবস্থায় হাড়ের রোগগুলি, স্নায়বিক বিশৃঙ্খলা, বিস্ময়কর মানসিক লক্ষণাবলী, কোষ্ঠবদ্ধতা এবং সন্ধির লক্ষণগুলি প্রকাশিত হয়। সে একটা হতচ্ছাড়া মনোবিশিষ্ট ব্যক্তিতে পরিণত হয়। মেন্টাল র্যাগ, ধর্ম ও অর্থ সংক্রান্ত বিষণ্ণতা। এই বিষণ্ণতা রোগী বিজনেস বৈষয়িক ব্যাপারে প্রতিফলিত হইতে থাকে। প্রত্যেকটি লোকের প্রতি ব্যাপারে উদাসীন হইয়া ওঠে, উত্তেজিত হইতে থাকে। চিন্তা করা তাহার পক্ষে কষ্টকর ব্যাপার। স্মৃতিশক্তি দুর্বল হয়, অন্যমনস্ক হয়। একা থাকিলে তাহার বিশ্রাম নাই, তবু কথা বলিতে বিরক্তি বোধ হয়। বিষণ্ণতা সহ পাগলের ভাব, দুঃখ এবং তাহার সহিত উদ্বেগের ইতিহাস থাকিলে মেজেরিয়াম প্রযোজ্য। ভীষণ মাথা ধরা ও মস্তিষ্কের রোগ, যন্ত্রণা বিদীর্ণ করার ন্যায়, ছিন্ন ছিদ্র করার ন্যায়, মাথার স্পর্শকাতর, মস্তিষ্কের সিফিলিসের আক্রমণ, মাথার ধার দিয়া মাথা ধরা, যেন হাড়ের ব্যথা অনুভব করে, যেন মাথাটি চূর্ণ হইয়া যাইবে। মার্কো ক্যালিয়ারের লক্ষণের কাছাকাছি মাথা ধরা, নাকের গোড়া হইতে কপাল পর্যন্ত বিস্তৃত মার্কো হিপার, মাথার বেদনা, রোগীর মূর্ছা যায় হিপার, মাথার হাড়গুলি যন্ত্রণা, মাথার খুলির হাড়গুলি যন্ত্রণা, স্পর্শে বৃদ্ধি পায়, মনে হয় হাড়গুলি চাচিয়া ফেলা হইয়াছে, চুলে জট পাকাইয়া যায়, মাথা শুকনো চামড়া ও মতো মামড়িতে ঢাকিয়া যায়, তাহার তলা স্থানে স্থানে সাদা ঘন পুঁজ হইয়া চুলগুলি আঠার মতো জড়াইয়া একত্র করিয়া ফেলে, মাথার মামড়িগুলি খড়ি মাটির মতো সাদা ও উহার ভুরু ও ঘাড়ের পিছন পর্যন্ত ছড়াইয়া পড়ে। উঁচু উঁচু সাদা খড়ি মাটির মতো সাদা মামড়ি, তাহার নিচে পুঁজ থাকে ও তাহার রসনীতে পোকা হয়। চাপা পড়া উদ্ভিদ গুলি পরে আসে, স্নায়ুশূল, সায়াটিকা, বাহুর স্নায়ু গোছা ও নিচে যন্ত্রণা, মুখের স্নায়ুশূল, চামড়া ও উদ্ভিদের দিক হইতে বিচার করিলে দেখা যায় যে মেজেরিয়ামের রোগী গরম হাওয়া সংবেদনশীল, কিন্তু স্নায়ুশূলের দিক হইতে সিক্ত শীতল হাওয়ার স্পর্শ বেশি হয়। উদ্ভিদ চাপা পড়িয়া আভ্যন্তরীণ পীড়া ফুটিয়া উঠিলে রোগী শীতকাতর, আবহাওয়া পরিবর্তনে অনুভূতিযুক্ত। কি বলে? উদ্ভিদ চাপা পড়িয়া আভ্যন্তরিক পীড়া ফুটিয়া উঠিলে রোগী শীতকাতর। আবহাওয়া পরিবর্তনে অনুভূতিযুক্ত, বড় আবহাওয়ায় বুদ্ধিযুক্ত, কারণ তাহার ঠান্ডা লাগে এবং আভ্যন্তরীণ উপসর্গগুলি বাড়ে। উদ্ভিদগুলো ধুইলে বাড়ে। যখন উহারা প্রকাশিত নয়, তখন গায়ের চামড়া গরম থাকে এবং সে তাহা ঠান্ডা করিতে চায়। তাহার ঠান্ডা জল ভালো লাগে। ওই সময় চামড়ার উপর শুধু রক্তিম ভাব থাকে। চুলকানি গরম জলে স্নানে বাড়ে। দাঁতের গোড়ার ক্ষয়, মাঝে চোখলা ও গন্ধমালা
দোষ মারি দিয়া রক্ত পড়ে এবং দাঁত মারি ছাড়িয়া যায় ও হঠাৎ উহার ক্ষয় আরম্ভ হয়। মুখমণ্ডলে রোগাতে ক্ষতযুক্ত এবং পুরাতন ক্ষতের দাগ ফোড়া ইত্যাদি দুষ্ট হয়। নিরক্ত মুখ কখনো রক্তিম হইতে পারে, তবে সচরাচর উহা মলিন ধূসর ও মোম রং বিশিষ্ট থাকে। উহা হাড়ের রোগজনিত ধাতু দেশে দোতনায় করে। এবার পাকস্থলী খালি এটা পড়া হয়ে গেছে। যা হোক, মোটামুটি এরপরে পাকস্থলীর কথাটা পড়ে চেষ্টা করলাম। এটা তাই এখানে আমাদের টেন্টের বইয়ে যেভাবে উনি ব্যাখ্যা করলেন খুবই সুন্দর। পাকস্থলীর কথাটা বলে বলতে তারপরে এই হাড়ের ব্যথাটুকু বলে যাক, দুটো বই পড়লাম এবং প্র্যাকটিক্যাল লাল ভাব, ভ্যাকসিন, হাতের ব্যথা, ছাতি মারা ব্যথা, তারপরে নাকের পাশে চিনে লাল লাল ফুসকুড়ি হয়ে লাল হওয়া, বিভিন্ন রকম এবং কানের ব্যাপারটাও আমাদের ক্যান্সার যেভাবে বললেন, আজকে আমি এটা নিয়ে আমার এই মিউজিয়াম সম্পর্কে সমাপ্তি কামনা। ধন্যবাদ থেকে উপস্থাপন করলেন। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরেই কাজ, বিশেষ করে আলহামদুলিল্লাহ। আবার তারা এবং আরো আমাদের বারবার মেমোরিতে দেখে যাবে, তখন যখন ধন্যবাদ। ঠিক আছে, যদি আটটা আমার নিজেরই করা নমস্কার, বিদায় নিচ্ছি। হ্যাঁ, বয়স্ক ৭৫ বছর বয়স, কিন্তু তার প্রস্রাবের এসে থাকতে থাকতে পা এসে ঘা হয়ে গেছে। এক্ষেত্রে যে মাদার কোনটা ব্যবহার করলে ভালো হবে স্যার? ঘা
পা ঘা হয়ে গেছে প্রস্রাবের এসে থাকতে থাকতে। জি বিশ্বনাথ স্যার। প্রস্তাবের হিসেবে মানে বিছানায় পড়ে আছেন উনি? জি স্যার, বিছানায়। ওই ক্যালেন্ডুলা মাথা দিয়ে পরিষ্কার করবেন। ক্যালেন্ডুলা মাথা দিলে ভালো হইবে। ভালো হবে কিনা জানি না, ক্যালেন্ডুলা মাথা দিয়ে পরিষ্কার করবেন। জি বিশ্বনাথ স্যারকে অসংখ্য ডায়াবেটিস ধন্যবাদ। আগে ছিল, এখন নাই, ডায়াবেটিস নাই। হ্যাঁ, ডায়াবেটিস কমাতে হবে, ডায়াবেটিস কমাতে হবে। বিছানায় যেহেতু পড়ে আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কঠিন কাজ যদিও, এই আর কি। ক্যালেন্ডুলা মাদার ইউজ করতে পারেন। জি বিশ্বনাথ স্যারকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। হ্যাঁ, নমস্কার স্যার। জি আদাব স্যার। ভালো আছেন স্যার? হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ। জি বলেন ম্যাডাম, কি প্রশ্ন করতে যাচ্ছিলেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমাদের যে উদ্ভিদের কারণে কোনো কি পায়ের পাতা পানি নামতে পারে স্যার? এটা কিসের জন্য নামে? যেমন 30 বয়স যখন হয়, বা এটা কিসের কারণে পানিটা নামে? এটা উদ্ভিদের কারণে নাকি অন্য কোনো কিডনির কারণে, কি কারণে হতে পারে একটু যদি বলতেন স্যার। ফোলার কারণে, কিডনি জনিত কারণে পায়ের পাটা ফুলবে কেন? যখন তার শরীরের পানিটা সাকশন ঠিক মতো না হবে, ঠিক আছে, পানিটা প্রস্রাবের নালীতে না গিয়ে অন্য কোনো জায়গায় চাপ পড়বে, তখন ফুলবে সেখানে, মানে শোধ যেটাকে বলতেছি। তাছাড়া যদি ইনফ্লামেশন হয় তখন হতে পারে। উদ্ভিদের জন্য বলতে গায়ে ফুলতে পারে, মানে যেখানে যেখানে হয়েছে সেসব এলাকা ফুলতে পারে। আর অতিরিক্ত পরিশ্রমের কারণে কি স্যার করতে পারে? পারে। স্বাভাবিকের থেকে ব্যত্যয় হলে যে কোনো কিছু হতে পারে। সারাদিন শুয়ে থাকলে হতে পারে, অতিরিক্ত পরিশ্রম করলেও হতে পারে। যাই হোক, ওই পানিটা আসছে কোথা থেকে, এইটা মূল বিষয়। তাতে পা ফুলে যাচ্ছে বা পানি জমতেছে, পানিটা জমছে কেন? এজন্য তার প্রস্তাবের অবস্থা কি দেখতে হবে। কিন্তু স্যার, আমার একজন পেশেন্টের হঠাৎ করে, মানে কালকে দুপুর থেকে হঠাৎ করে পায়ে পানি আসলো, কিন্তু ও অনেক পরিশ্রম করে, সাংঘাতিক পরিশ্রম করে। এই জন্য কি হঠাৎ করে পানি আসলো, কিন্তু তার তো আমি কোনো সিমটম দেখতেছি না যে পানি আসার কোনো লক্ষণই নেই, কারণ উদ্বেগ আছে শরীরে, কিন্তু হঠাৎ করে পা দুটা ফুলে গেছে, পায়ের পাটা দুটো একদম টস টস হয়ে গেছে। আমি বলি পেশাব ঠিক মতো হচ্ছে কিনা জিজ্ঞেস করেন, ঠিক মতো প্রস্রাব হচ্ছে কিনা, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে কিনা, ঠিক আছে। তারপর পা ঝুলিয়ে অনেকক্ষণ বসেছিল কিনা, বা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কিনা। অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে হতে পারে এরকম। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আমরা বিদায় নিই। আসসালামু আলাইকুম।